সহযোগিতার দরকার হয়। আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ আমরা কোনো মানুষের প্রাণহানি চাই না, এটা হচ্ছে আমাদের মূল কথা। আমরা যদি প্রাণহানি করি তাহলে এটা ক্লিয়ার করতে আমাদের ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। আমরা চাচ্ছি কোনো মানুষের জীবনহানি যেন না। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনের শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন। সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে দেখাবো এবং ভিডিওগুলো শেয়ার করব। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন, সবাইকে আমি অনুরোধ করব ফুল ভিডিও কন্টিনিউ করবেন, কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং ইন্ডিয়াতে কলকাতায় যে আমাদের মমতা ব্যানার্জি, আমাদেরই মতো প্রধানমন্ত্রীর মতো, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো, উনি কিন্তু মমতাময়ী মা, ওনাকে অনেকে মা বলে ডাকে। তো দর্শক, এই মমতাময়ী মা কিন্তু বাংলাদেশ নিয়ে একটি আলোচনা করেছে, আর সেই আলোচনাটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে বাংলাদেশে এবং বাংলাদেশের বিভিন্ন কান্ট্রিতে আজকে এই ভিডিওটি চলতেছে। এবং মমতা ব্যানার্জি যে সমস্ত কথা বলেছে বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশের জনগণকে নিয়ে, আজকের সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আরো কিছু তথ্য আপনাদেরকে দেব এই ভিডিওতে, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক, আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন, আজকের এই সকল তথ্য আপনাদের জানতে হবে এবং জানা উচিত। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই মূল ভিডিওতে। দর্শক, কিছু কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। মমতা ব্যানার্জি কি নিয়ে কথা বলেছে বাংলাদেশকে? মমতা ব্যানার্জি এই কথাই বলছে যে বাংলাদেশে যদি কেউ কোনো নাগরিক, বাংলাদেশের কোনো সুবিধাভোগী নাগরিক, সে যদি বাংলাদেশে স্থায়ীভাবে থাকতে না পারে রাজনীতি কারণে এবং পুলিশের মামলা হামলা হয়রানির কারণে, সে যদি ইন্ডিয়াতে যায়, কলকাতা যায়, মমতা ব্যানার্জির এলাকায় দেশে যাওয়ার পরে তাকে সে আশ্রয় দেবে। এই কথাগুলো কিন্তু খুবই মর্মান্তিক কথা এবং খুব গুরুত্বপূর্ণ কথা। এবং এই কথার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ব্যাখ্যা দিয়েছে, আমাদের সাবেক মন্ত্রী যে সমস্ত তথ্যমন্ত্রী যে সমস্ত ব্যাখ্যা দিয়েছে, আজকের এই ভিডিওতে অবশ্যই সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এবং কথাগুলো শুনতে পারবেন। দর্শক, চলুন সেই ভিডিওটি দেখে আসি কি বলেছিল আমাদের মমতা ব্যানার্জি আপু। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের প্রতি এবার সহমর্মিতা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রীর এক মন্তব্যে দুদেশের কূটনৈতিক মহলে চলছে তোলপাড়। এ নিয়ে দিল্লির দ্বারস্থ হয়েছে ঢাকা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নোট পাঠিয়ে তার বক্তব্যের প্রতিক্রিয়া জানানো হয়েছে। এমনকি এ নিয়ে কথাও বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ও সহিংসতা নিয়ে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার একটি মন্তব্য নিয়ে ভারত সরকারের কাছে আপত্তিও জানিয়েছে ঢাকা। সম্প্রতি কলকাতার এক জনসভায় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী। এ সময় মমতা ব্যানার্জি জানান, বাংলাদেশ নিয়ে তিনি কোনো কথা বলতে পারেন না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ভারত সরকার বলবে, কিন্তু অসহায় মানুষ যদি বাংলার দরজায় খটখটানি করে, তাহলে তিনি তাদের নিশ্চয়ই আশ্রয় দেবেন। তার কারণ, জাতিসংঘের নিয়ম অনুযায়ী কেউ যদি রিফিউজি হয়ে যায়, তাকে পার্শ্ববর্তী এলাকা সম্মান জানাবে। আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। জানা গেছে
সাম্প্রতিক সহিংসতার কারণে বাংলাদেশ থেকে বহু সংখ্যক উদ্বাস্তু পশ্চিমবঙ্গে চলে আসতে পারে, এমন ইঙ্গিত মমতা দিয়েছিলেন। এছাড়াও তৃণমূল কংগ্রেসের প্রধান জানান, বাংলাদেশ নিয়ে তারা যেন কোনো উত্তেজনায় না যায়। এ সময় শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা ও দুঃখের সঙ্গে ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে বলে আফসোস করেন মমতা। একই দিন বিকেলে এক্সে দেওয়া এক পোস্টে মমতা জানান, বাংলাদেশ থেকে কয়েকশো ছাত্র এবং অন্যান্যরা পশ্চিমবঙ্গ আর ভারতে ফিরে আসছেন। এ সময় তিনি রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাতে শিক্ষার্থীদের সব রকম সাহায্য সহযোগিতা করা হয়। এদিকে মমতা ব্যানার্জির এমন পোস্টের বিষয়ে মুখ খুলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, মমতার প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই, তার সাথে ঢাকার সম্পর্ক অত্যন্ত চমৎকার, ঘনিষ্ঠ ও উষ্ণ, কিন্তু তার এই বক্তব্যে বিভ্রান্তির সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর ওই ভাষণ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। এখন বাংলাদেশ সরকারও বলছে তার ওই ভাষণের ফলে বিভ্রান্তি ছড়াতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপ দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদের সাথে আরো একটি ভিডিও ক্লিপ শেয়ার করব। ইতিমধ্যে আপনারা হয়তো ভিডিও ক্লিপের একটু অংশ বিশেষ দেখেছেন, আরো একটি ভিডিও দেখাবো। কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো। দর্শক, আমাদের ঢাকা মহানগর র্যাবের মহাপরিচালক স্যারে উনি বলছিল যে এমন কিছু কথা বলছে, আমাদের চলমান আন্দোলনে, কোটা আন্দোলনের ভিতরে ছাত্র রাজনীতি যখন হয়, ছাত্র আন্দোলন যখন হয়, সেই আন্দোলনের ভিতরে উনি সাংবাদিক সংবাদ সম্মেলনে কিছু কথা বলেছে যে খুবই গুরুত্বপূর্ণ কথা। এই কথাগুলো কিন্তু আজকে আমাদের অবশ্যই জানতে হবে কেন উনি এই কথাগুলো বলেছিল। দর্শক, উনি এই কথাই বলছে যে আমাদের এখানের যে গ্যাদারিং, অর্থাৎ যে আন্দোলনের যে আন্দোলনকারীরা যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ করতেছে, জ্বালাও পোড়াও ভাঙচুর করতেছে, মানুষের ক্ষয়ক্ষতি করতেছে, দেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি করতেছে, ঠিক সেই মুহূর্তে আমাদের এই স্যার র্যাবের মহাপরিচালক উনি বলছিল যে আমরা যদি ইচ্ছা করি এটা 10 মিনিটের মধ্যে এটা কভারেট হয়ে যাবে, এখানে কোনো লোকজন থাকবে না, একদম ক্লিয়ারলি করে ফেলতে পারি, আমরা ইচ্ছা করলে পারি। দর্শক, এ কথা সত্য, 100 বার সত্য। ওনারা ইচ্ছা করলে পারে, কিন্তু জনগণের জানমাল নিরাপত্তা দেওয়ার দায়িত্বও কিন্তু আমাদের দেশের প্রধান প্রশাসনের। দর্শক, বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমন একটি দায়িত্ব রয়েছে, সাধারণ জনগণের যে দায়িত্ব রয়েছে দেশের নিরাপত্তার স্বার্থে, দেশের স্বার্থে বিভিন্ন জায়গার যে দেশের কোনো ক্ষয়ক্ষতি না করা, সাধারণ পাবলিকের, সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি না করা, ঠিক আমাদের দেশের প্রশাসনেরও কিন্তু একই দায়িত্ব রয়েছে আমাদের মতো। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, ওনার সেই চাঞ্চল্যকর তথ্য এবং মর্মান্তিক কথাগুলো অবশ্যই আমরা শুনবো। তো চলুন ভিডিওর দেখি। ভিডিওর শেষ অংশে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে, অবশ্যই আপনারা শুনবেন। তো চলুন ভিডিও দেখি। আমরা কোনো মানুষের প্রাণহানি চাই না, এটা হচ্ছে আমাদের মূল কথা। আমরা যদি প্রাণহানি করি তাহলে এটা ক্লিয়ার করতে আমাদের ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। আমরা চাচ্ছি কোনো মানুষের জীবনহানি যেন না হয়, এটা আমাদের প্রথম প্রায়োরিটি। তারা একটা আন্দোলন করতেই পারে, তারা আন্দোলন, গণতান্ত্রিক দেশে তারা আন্দোলন করবে, কিন্তু আমরা চাচ্ছি যে তাদের জন্য জানমালের কোনো ক্ষতি না হয়। সেজন্য আমরা নন লিথেল উইপেন ব্যবহার করে বারবার তাদেরকে ডিসপাস করার চেষ্টা করছি। একটু আগে দেখলেন র্যাবের নেতৃত্বে যে কাজটা হয়েছে, আমার নেতৃত্বে, সেটা আমরা কিন্তু ডিসপাস করার চেষ্টা করেছি। আমরা চাই যে এর মধ্যে তারা ক্ষান্ত হবে এবং যারা উত্তেজিত জনতা আছে তারা তাদের জীবন এবং তার রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না করে তারা ঘরে ফিরে যাবেন, এটা আমাদের প্রত্যাশা। থানার নিরাপত্তা পর্যাপ্ত, এখানে পর্যাপ্ত পরিমাণ এপিসি আছে, তারপরে আপনার বিজিবি আছে, র্যাব ফোর্স আছে। আমি মনে করি না থানার নিরাপত্তার জন্য কোনো সমস্যা। বাট যেটা হচ্ছে যে আমরা যে নন লিথেল উইপেনগুলো ব্যবহার করছি, আপনারা যেটা দেখছেন যে আমরা সাউন্ড গ্রেনেড ব্যবহার করছি, টিয়ার গ্যাস ব্যবহার করছি, শটগান ব্যবহার করছি, এগুলো দিয়ে আমরা তাদেরকে নিবৃত করার চেষ্টা করছি। এটা হলো আমাদের কাজ। তারপরেও যদি তারা জনগণের ধন সম্পদ নষ্ট করে, কোনো জীবনহানি করে, আমাদের উপর কোনো হুমকি চলে আসে, তখন আমাদের রাইট অফ প্রাইভেট ডিফেন্সে যেটা করা দরকার আমরা কিন্তু সেটাই করব। কোনো সাধারণ শিক্ষার্থী নাই এখানে, সমস্ত সরকার বিরোধী লোকজন এখানে এসছে রাস্তায়।
এরা বিএনপি জামাতের লোকজন। সামনে থেকে গুলি করেন, এই যে দাঁড়ায় আছে, পেছন থেকে মারেন কেন? প্রতিটা গেটে এমন ভাবে পুলিশ দাঁড়িয়ে আছে যেন 1952 সালের 144 ধারা ভঙ্গ করে আমি ভেতরে আসছি। গুলি কিভাবে করে, কোন সাহসে? ক্যাম্পাসের ভিতরে গ্রেনেড ছুটছে, এটা সাহস তারা পায় কোথায়? শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে না, এটা হচ্ছে পুরো দেশের আন্দোলন, পুরো দেশের সব ইনস্টিটিউশনের সব শিক্ষার্থীর আন্দোলন। আমরা বলবো যে হল ছাড়ার নির্দেশ দিলে আপনারা হল ছাড়বেন না, ইনস্টিটিউশন ছাড়ার নির্দেশ দিলে ইনস্টিটিউশন ছাড়বেন না। যারা বাসা থেকে, যেমন আমি বাসা থেকে এসেছি সকালবেলায় উঠেই যে আমাকে আজকে যেতে হবে, এবং আমি ট্রান্সপোর্ট চেঞ্জ করে করে বারবার এসেছি, কারণ আমাকে এখানে এসে পৌঁছতে হবে। এবং এসে দেখছি যে আমার বিশ্ববিদ্যালয়ে প্রতিটা গেটে এমনভাবে পুলিশ দাঁড়িয়ে আছে যেন 1952 সালের 144 ধারা ভঙ্গ করে আমি ভেতরে আসছি। এবং তাদের যে চাহনি, সেই চাহনি ছিল যে কে যাচ্ছে, এবং আমিও তাদের দিকে উল্টো চাহনি দিয়েছি যে ভাই এটা আমার ক্যাম্পাস এবং তুমি এসে দাঁড়িয়েছো আমার ক্যাম্পাসে, আমি আমার ক্যাম্পাসে ঢুকতে পারি। পুলিশ বিজিবি এই সাহস কোথায় পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গ্রেনেড ছড়ায়? অবশ্যই তাদেরকে প্রশাসন অনুমতি দিয়েছে, তাহলে প্রশাসন এই সাহস কোথায় পেল তার শিক্ষার্থীদেরকে পুলিশের কিংবা ওই বিজিবির গ্রেনেডের সামনে তুলে দেওয়ার? এই জবাব প্রশাসনকে অবশ্যই দিতে হবে। আমরা তো কোনো অযৌক্তিক দাবি নিয়ে লড়ছি না, পুরো বাংলাদেশে 1% মানুষও বলতে পারবে এটা অযৌক্তিক দাবি। আমাদের কথা হচ্ছে ছাত্ররা পুরো বাংলাদেশের রাস্তায় নেমেছে, গতকালকে 7 জন ভাই আমার খুন হয়েছে। আপনারা এটার বিচার করবেন এবং আপনারা আমাদের যৌক্তিক দাবিটি মেনে নিন। যেদিন আপনি মেনে নেবেন সেদিনই আমরা রাস্তা ছেড়ে দিব। আমাদের ক্যাম্পাসে, আমাদের হলে আমরা কোনো সন্ত্রাসী থাকতে দেবো না, কোনো ছাত্র রাজনীতি থাকতে দেবো না। এবং আমরা মোটামুটি সবাই ডিফারেন্ট মাইন্ড হয়েছি। সেন্ট্রালের সিদ্ধান্ত যাই হোক, ক্যাম্পাসের সিদ্ধান্ত যাই হোক, আমরা কেউ হল ছাড়বো না। তারা কি সিদ্ধান্ত নেবে জানি না, কিন্তু আমার ভাই আজকে কবরে আছে, আমার বোনেরা আহত হয়ে ক্যাম্পাসে হাসপাতালে পড়ে আছে। এই মুহূর্তে প্রশাসন কি ডিসিশন দেয় এটা আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা হল ছাড়বো না, আমরা আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা মাঠে আছি। ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে, কোন টুকাই বদমাস গুন্ডাদেরকে হল ক্যাম্পাসে অবস্থান করতে দেব না, দেব না। যতই চেষ্টা করুক না কেন, হল ক্যাম্পাস শিক্ষার্থীরা কোনোভাবেই ছাড়বে না, কোনোভাবেই হল ক্যাম্পাস কোনোভাবেই সন্ত্রাসীদের হাতে ছেড়ে দিবে না। চাইলে জীবন চলে যাবে, তবু আমরা হলকে। আপনাকে কোথায় পাওয়া গেছে? আমাকে পাওয়া গেছে মসজিদে। আন্দোলনে এসেছেন? আমি নিউ মার্কেটে আমাদের দোকান আছে, ওইখানে গিয়েছিলাম। ওইখান থেকে আমি বাসায় যাওয়ার সময় এখানে বোম মারছে, আমি ভয় এটার ভিতরে ঢুকা মসজিদে ঢুকা। আপনাদের সন্তানদের আপনারা সবাই সেফ রাখেন। আন্দোলনে আসি না, আন্দোলনে আসি না, আন্দোলনে আসি না। বাসা নবাবগঞ্জ, আমি চাকরি করি নিউ মার্কেটে। আপনি কি আন্দোলনকারী? না স্যার, আমি নামাজ পড়তে গেছিলাম। বাসা কোথায় আপনার? আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। এখানে আসলেন কিভাবে? এখানে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। থাকছেন কোথায়? আমি থাকতাম হলো আজিমপুর, হলে থাকতাম না। ওইখানে কি হয়েছিল? আপনাকে কোথায় পাওয়া গেছে? আমাকে পাওয়া গেছে মসজিদে, নামাজ পড়তে গিয়েছিলাম। তো নামাজ পড়তে গিয়েছিলেন, এখন এখানে আসলেন কিভাবে, কেন আসলেন? স্যার এখানে আসলাম না, আমি মানে দেখতে আসছিলাম, নামাজের টাইম হয়ে গেছে, ভিতরে চলে গেছি আমি। না না, আমি ঢিল মারি না, আমার কখনো নেচারই ছিল না, মানে কারো দিকে মানে ঢিল মারার মতো কোনো মানে আমি ছিলাম না। কোন ক্লাসে পড়েন আপনি? আমি ইন্টার সেকেন্ড ইয়ার এবার। জি। কোন কলেজে পড়েন? উদাহরণ। আপনাকে কোথায় পাওয়া গেছে?
আমাকে এই কোয়ার্টারে পাওয়া গেছে। কি করছিলেন এখানে? যে আমরা মসজিদের স্থান করছিলাম। আপনি কি আন্দোলনে এসেছেন? জি জি। বাসা কোথায় আপনার? প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।